নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বাংলাদেশের চলমান অস্থিরতায় সাংবাদিকদের উপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রবিবার এই বিক্ষোভ প্রদর্শন করা হয় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে। এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানায় আগরতলা প্রেস ক্লাব। অশান্ত বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি উদ্বেগজনক। এ চলমান পরিস্থিতির শিকার হয়ে আক্রমণের মুখে এবং হত্যা হয়েছে বহু সাংবাদিক। এর প্রতিবাদে রবিবার দুপুরে সরব হয়েছে আগরতলা প্রেস ক্লাব। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে। তিনি এ পরিস্থিতির দুঃখ প্রকাশ করে বলেন, একের পর এক স্বাধীনতা আন্দোলন দেখেছেন, কিন্তু বাংলাদেশের বর্তমান যে আন্দোলন সংগঠিত হয়েছে তা অত্যন্ত অপ্রত্যাশিত। বিশেষ করে বিশ্বের মধ্যে যতগুলি দেশ রয়েছে তার মধ্যে যেসব দেশের সাংবাদিকরা আক্রান্ত হয় এমন 15টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। কিন্তু এই সাংবাদিকতার পেশায় যারা রয়েছে তাদের বর্তমান মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুর্বিষহ হয়ে গেছে। তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশে বর্তমানে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে দেখা গেছে সাংবাদিকদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছেন দায়িত্ব ছেড়ে দেবেন। কারণ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশের মহিলারা পুরোপুরিভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সীমান্তের ওপারে সংখ্যালঘু মানুষের ভিড়, আবারও শরণার্থীর আশঙ্কা দেখা দিয়েছে। ভারত সরকার বলেছে শরণার্থীদের এবার আর পুনর্বাসন দেওয়া যাবে না, কিন্তু এই লোকগুলিকে কে রক্ষা করবে? পাশাপাশি তিনি দায়ী করলেন আমেরিকাকে। তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন বাংলাদেশের এই অশান্তির জন্য দায়ী আমেরিকা এবং এই কুকর্মের দায় এড়াতে পারবেন না আমেরিকা। যাই হোক, আজকের এই পরিস্থিতি থেকে আপিল করা হচ্ছে যারা মানবাধিকার কর্মী রয়েছেন তারা এগিয়ে আসুন। পাশাপাশি সাংবাদিকদের রক্ষার প্রসঙ্গে বলেন, শনিবার চট্টগ্রামে সংখ্যালঘুদের যে আন্দোলন সংঘটিত হয়েছে এর মতো সাংবাদিকরা যাতে ঐক্যতা বজায় রাখে, তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের কলমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এর থেকে মুক্তি চায় সে দেশের সাংবাদিকরা। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ভারতের সাংবাদিকরাও খুব একটা সুখে নেই। বাংলাদেশে একটার পর একটা স্বাধীনতা যুদ্ধ আমরা দেখছি এবং এইবারে স্বাধীনতা যুদ্ধটা সবচেয়ে বেশি ওয়ার্স। পৃথিবীর যতগুলি বিপ্লব হয়েছে সবগুলি বিপ্লবের মধ্যে ওয়ার্স হলো সেটা এবারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আর মিডিয়া, পৃথিবীতে 180টি দেশ আছে, 180টির মধ্যে বাংলাদেশের অবস্থান 165। পৃথিবীর নিকৃষ্ট সাংবাদিকতার পেশার উপর যারা আক্রমণ করে সেই 15টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সুতরাং আমরা যারা গর্বিত অনুভব করি এই পেশায় থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য, আমাদের পাশে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুঃসহ হয়। কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই। যেভাবে সাংবাদিকদের আমি 2-4টা ছবি পেয়েছি, ঝুলিয়ে রেখেছে, মেরে দুপা ঝুলিয়ে রেখেছে মাথা নিচে থেকে দিয়ে, এরকম নৃশংসতা সাংবাদিকদের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যিনি প্রধান বাংলাদেশের মুখ্য চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস, উনিও কালকা দুঃখ প্রকাশ বলছেন উনি পারবেন না, উনি ছেড়ে দেবেন। এইভাবে চলতে থাকে। কিন্তু কে কার কথা শুনে? প্রতিদিন গণ্ডগোল হচ্ছে, প্রতিদিন হুজ্জতি হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যা আছে সে দেশের হিন্দুরা। এদের কোনো নিশ্চয়তা নেই। কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোনো নিশ্চয়তা দিকে দিতে পারে। আয়োজিত এদিনের কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য সাংবাদিকরা। শান্তন টিভি।
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে পিটিয়ে খুন করল শাসক দলের চনুপটি নেতা এবং তার সাঙ্গপাঙ্গরা। এই ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর পোল্ট্রি রোড এলাকায়। এলাকার নেতা শঙ্কর কর্মকারের নেতৃত্বে দুর্বৃত্তরা খুন করেছে অভিজিৎ দে নামে এক সরকারি শিক্ষককে বলে অভিযোগ। এক শিক্ষককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দলের নেতা সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ঘটনা গত বৃহস্পতিবার উদয়পুর পোল্ট্রি রোড এলাকায়। আক্রান্ত শিক্ষককে পুলিশ এদিন রাতে থানায় নিয়ে আসে। মারাত্মক আঘাতের পরও পুলিশ চিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার আদালতে পাঠালে বিচারপতির সামনে শিক্ষক অভিজিৎ দে মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্ত বমি শুরু করে। পরবর্তী সময় গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে জিবি হাসপাতালে রেফার করা হয়। শনিবার দুপুরে এই শিক্ষকের মৃত্যু হয়। এ বিষয়ে জানা যায়, শিক্ষকের শরীরের একাধিক আঘাতের চিহ্ন থাকার পরও মৃত্যুর পর মৃতদেহ ময়না তদন্ত না করে ছেড়ে দেয় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে বিশেষ রাজনৈতিক হস্তক্ষেপে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহ শনিবার রাতে উদয়পুর নিয়ে আসা হলে শিক্ষকের পরিবারের লোকজন মৃতদেহটিকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে মৃতদেহ এবং রবিবার ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে। মৃত শিক্ষকের স্ত্রীর অভিযোগ, পোল্ট্রি রোড শঙ্কর কর্মকারের বাড়িতে তার স্বামীকে প্রথমে ব্যাপক পেটানো হয়। তারপর থেকে তাকে খবর দিয়ে নিয়ে যাওয়া হয় সে বাড়িতে। তার সামনে পুনরায় মারধর করা হয়। অভিযোগ, এক ছাত্রীকে অশ্লীল কথাবার্তা বলেছেন শিক্ষক অভিজিৎ দে। যদিও মৃত শিক্ষকের স্ত্রী জানেন না অশ্লীল কথা বলেছেন বা তাদের কাছে বাজে কথা বলার কোনো প্রমাণ আছে কিনা সেটাও বলতে পারছেন না। অভিজিতের স্ত্রী জানান, শঙ্কর কর্মকার আগে থেকে বাড়িতে প্রচুর লোক জমায়েত করে রেখেছিল। অভিজিৎ ছাত্রীকে পড়াতে যাওয়ার পরে শঙ্কর কর্মকার, জীবন সাহা সহ অনেকজন এলোপাথারি মারধর করে। সকলের নাম তিনি জানেন না, তবে চেহারা দেখলে চিনবেন। শঙ্কু কর্মকার আমার জামাইকে তারা বাড়ি ধরে নিচে নিয়ে আসাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে, আমনে জামাই আমনা বাইরাছে, আমনে আয়েন অক্ষণে। আমার মায়ারে খারাপ কথা কইছে। আমি যাচ্ছে, ঠিক আছে আমি গেছি লগে লগে। আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে, সবাই যেমনে পারতাছে এমনে একটা জীবন সাহা। আর তো লোকটির নাম জানি না আমি, তারা গেডা গেডা আইডি চেহারাটি চিনি, নাম তো জানি না। আমার সামনে মারছে, আমারও মারছে, আমি তো নাম দি জানি না। আর এই দুইটা নামই জানি। এই দাঁড়া দাঁড়া আয়নাতে নিস না গোয়া লাড়িটা নিচে, আবার লোকটা ধরে আয় আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে। চাকরির কথা দা আমি, আমার বুকে ব্যথা, আমারে বুকে মারেন না। লোকটা তো কিছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা, তার হাত বাড়ি। শিক্ষক অভিজিৎ দে ইংরেজি বিষয়ক সরকারি শিক্ষক। তার বাড়ি উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্র সংলগ্ন এলাকায়। এসটিপিজিটি পরীক্ষা দিয়ে বিষয়ে শিক্ষকের চাকুরি পেয়েছেন। এলাকাবাসী সূত্রে খবর, সরকারের শিক্ষক হওয়ার বহু আগে থেকে অত্যন্ত সুনামের সহিত প্রাইভেট টিউশনের কাজে যুক্ত ছিলেন। অন্তত 20 বছর যাবৎ গৃহ শিক্ষকতা করছিলেন, কিন্তু কোনোদিন কোনো ছাত্র অথবা ছাত্রী কিংবা অভিভাবকের সাথে দুর্ব্যবহার বা কোনো খারাপ কাজ করার অভিযোগ নেই। অভিজিৎ দে টিচার 8 তারিখ সন্ধ্যার সময় সেন্ট্রাল রোডের থেকে শঙ্কর কর্মকার আর একজন মিলে তারে শঙ্কর কর্মকারের বাড়ি নিয়ে গেছে। নিয়ে জানে এখানে একটা ব্যাপারে কেন্দ্রীভূত হইয়া ওনাকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধের প্রচণ্ড পরিমাণে মারছে। মারার পর ওনার স্ত্রীও গেছে, স্ত্রীও মারছে। এবং এখান থেকে তারা ওমেন্স থানাতে একটা কেস করছে, ওখানে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। ওখান থেকে পরের দিন কোর্টে তুলছে, কোর্টের মধ্যেই ও রক্ত মন্দিরে বেড়ে গেছে। করার পরে লোক ডিস্ট্রিক্ট হাসপাতালে আনলাম, কোর্ট থেকে আইনা দিয়েছে। আমরা জীবিত নিয়ে গেছি, জীবিত গিয়ে মারা গেছে। আজকে মারা গেছে, আজকে 3টার দিকে মারা গেছে। মৃত শিক্ষকের স্ত্রী নিজেও ট্যাট পরীক্ষায় পাশ করা একজন সরকারি শিক্ষিকা। তবে স্থানীয়দের বক্তব্য হলো, অভিজিৎ যদি সত্যিই দোষী হতেন তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিতে পারতেন। কিন্তু শঙ্কর কর্মকার এলাকার বিজেপি নেতা বলে তার হাতে কেউ আইন তুলে দেয়নি।
দীর্ঘদিন ধরে শঙ্কর কর্মকারের মাতব্বরিতে এলাকার মানুষ অতিষ্ঠ। এবার যারা সমাজের মেরুদণ্ড তাদের খুন করতে ময়দানে নেমেছে তথাকথিত এই বিজেপি নেতা। তার বিরুদ্ধে শুধু কঠোর শাস্তি নয়, ফাঁসির দাবি তুলল স্থানীয়রা এবং পুলিশের ভূমিকা নিয়েও এলাকার ক্ষোভের সঞ্চার বইছে। কারণ পুলিশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সমাপ্ত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। পুলিশ সেটা বুঝে উঠতে পারেনি, এটা কোনোভাবেই হয় না। এলাকাবাসীর দাবি, পুলিশ হয়তো এ শাসক দলের নেতার কথায় উঠে বসে, যার কারণে আজ এক শিক্ষককে হারাতে হলো সমাজের। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলছে সকলে এবং যারা এই ঘটনায় দোষী তাদের শনাক্ত করে ফাঁসির দাবি তুলছে আমজনতা। শান্তন টিভি। অশান্ত বাংলাদেশ থেকে পালিয়ে আসা যুবক যুবতী গ্রেপ্তার ধর্মনগর থানার পুলিশের হাতে। অশান্ত বাংলাদেশ থেকে নিজেকে বাঁচিয়ে বাংলাদেশ থেকে দালালদের হাত ধরে অবৈধভাবে রাজ্যে আসছে বাংলাদেশি নাগরিক। ফের একবার তা প্রমাণিত। শনিবার রাতে ধর্মনগরের আনন্দবাজার থেকে বাংলাদেশি এক যুবক ও এক যুবতীকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার জানায়, ধৃত যুবক যুবতী ধর্মনগর থানার পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হয়, তখন পুলিশ তাদেরকে আটক করে। ধৃত যুবকের নাম জাফর আলম, বয়স 24 বছর। ধৃত যুবতীর নাম রাজিয়া বেগম, বয়স 20 বছর। ধৃতরা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে দালালদের হাত ধরে ভারতে এসেছে। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ। সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনই বাংলাদেশি নাগরিক। তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে, বাংলাদেশি রোহিঙ্গারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে। স্যার, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে। নাম জানতে পেরেছেন? একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম। আন্দোলন রুখে দিল পুলিশ। কাঁটাতারের এপার থেকে ওপারে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি করল হিন্দু সনাতন সমাজের অন্তর্ভুক্ত বাঙালি ঐক্যবদ্ধ সমাজ। অস্থির বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে ক্রমশ তেজি হচ্ছে কাঁটাতারের বেড়ার এপারের মানুষের আন্দোলন। গোটা রাজ্যে তৈরি হয়েছে এক প্রকার ভাবে বৃহত্তর আন্দোলন। দিকে দিকে মানুষ বাংলাদেশের চরম নিন্দনীয় ঘটনাগুলির প্রতিবাদ করে চলেছে। একইভাবে ত্রিপুরার রাজ্য হিন্দু সমাজের পক্ষ থেকে রবিবার সকালে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সারা রাজ্য থেকে রেল দিয়ে যখন আগরতলা বাদারঘাট স্থিত রেল স্টেশনে প্রতিবাদীরা এসে পৌঁছায়, তখন তাদের রুখে দেয় পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের সুপারের নেতৃত্বে নিরাপত্তা কর্মীরা। তারপর আগরতলা রেল স্টেশনে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার চরম অমানবিকতা ও মনুষ্যত্বের নিন্দা জানায়। তবে বাঙালি ঐক্যবদ্ধ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির লংতরা ভ্যালি বিভাগের পক্ষ থেকে সরকারের দিকে আঙ্গুল তুলে বলেন, তাদের মিছিল এভাবে রুখে দেওয়ার কারণে সরকারের কোনো একটা ষড়যন্ত্র করার গন্ধ পাচ্ছে। কারণ পার্শ্ববর্তী দেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে। আজকের এই বৃহত্তর কর্মসূচির মাধ্যমে বার্তা যাওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে এ ধরনের অসহনীয় ঘটনা বন্ধ করতে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করে। সে বার্তা বাংলাদেশ সরকারের কানে পৌঁছায় দিতে চেয়েছিল বিশাল সংখ্যক মানুষ। পাশাপাশি দাবি তোলেন কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে তথাকথিত রাজনৈতিক নেতাদের তরফ থেকে বন্ধ করা হয়, না হলে রাজ্যের হিন্দু সনাতনী সমাজ বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, যে মিছিলটা আমাদের আস্তাবল ময়দান থেকে হওয়ার কথা ছিল, কিন্তু মহামান্য ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে র্যালি করতে পারছি না, প্রতিবাদ র্যালি করতে পারছি না। আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের ভঙ্গ পাচ্ছি, কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলে যাচ্ছে। এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানে পৌঁছক, কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না, কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে।
এদিকে জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে সাংবাদিকদের জানান, সম্প্রতি সামাজিক মাধ্যমে দুটি অডিও প্রচার হয়েছে। এর দ্বারা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো কয়েকজনকে গ্রেপ্তার করতে পারে পুলিশ এবং পরিস্থিতি যাতে কোনো দিকে বিপজ্জনক না হতে পারে তার জন্য এই আন্দোলন রেল স্টেশনে রুখে দেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন, কেউ যদি পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করতে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি আরো জানিয়েছেন, সীমান্তে বিএসএফ এর সাথে টিএসআর যৌথভাবে প্যাট্রোলিং করছে এবং সেখানে সতর্কতা জারি রয়েছে। এর সাথে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। एक्चुअली कल जैसे आपको पता है कुछ ऑडियो क्लिपिंग्स वायरल हुआ है, उसमें कुछ मिसक्रिएंट्स ऐसे स्प्रेड कर रहे हैं मैसेजेस बांग्लादेश का इशू लेके, तो हम लोग इसमें 2 लोगों को अरेस्ट भी किया है। तो इसलिए माहौल बिगड़ना नहीं चाहिए, इसलिए हम किसी को भी अभी परमिशन नहीं दे रहे हैं। इसी वजह से अभी जो दलाई से जो टीम आया हम लोगों ने उनको समझा के वापस ले जाए। और भी मैं सभी को बोलना चाहता हूँ, अभी हम लोग कोई भी परमिशन नहीं देंगे और अभी सिचुएशन हम लोग देख रहे हैं, अभी कंट्रोल में है। और जो भी ऐसा रॉन्ग मैसेजेस देते हैं, ऑडियो क्लिपिंग्स दे रहे हैं, उनसे ऊपर स्ट्रिक्ट लीगल कार्रवाई चल रहा है। अभी 2 लोग अरेस्ट हुए और भी अरेस्ट करने के लिए हमारा टीम ऑलरेडी। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, উস্কানিমূলক প্রচার করে যাতে কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না দেওয়া হয়। শ্যামল টিভি। মহাকরণ অভিযানের ডাক দিয়েছে জুট মিলের কর্মচারীরা। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে হবে এই মহাকরণ অভিযান। রবিবার আগরতলার জুনুদাস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিনহা। প্রতারণা ও মিথ্যাচারের প্রতিবাদে আগামী 27 আগস্ট জুট মিলের সমস্ত শ্রমিক, কর্মচারী ও পেনশনাররা স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হবে। ত্রিপুরা সরকারের অর্থ সচিবের নিকট প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে মহাকরণ অভিযান সংগঠিত করা হবে। দাবি পূরণ না হলে জুট মিল শ্রমিক, কর্মচারী ও পেনশনাররা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে রবিবার আগরতলা জুনুদাস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা চটকল ইউনিয়নের সম্পাদক ধনমণি সিনহা। তিনি বলেন, সরকারের কাছে দাবি জানানো হবে আদালতের নির্দেশ অনুযায়ী 1996 সালের 1 জানুয়ারি থেকে 1647 জন শ্রমিক কর্মচারী অর্থ রাশি মিটিয়ে দেওয়া, আদালতের নির্দেশ অনুযায়ী প্রাপকদের পূর্ণাঙ্গভাবে তার বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি ইত্যাদি ক্ষেত্রে অর্থ রাশি মিটিয়ে দেওয়া। কারণ 2019 সালের 4 সেপ্টেম্বর ত্রিপুরা হাইকোর্ট তৎকালীন প্রধান বিচারপতি অজয় রেস্তোগি জুটমিল কর্মচারীদের দায়েরকৃত মামলার রায়ে রাজ্য সরকার এবং ত্রিপুরা জুটমিল কর্তৃপক্ষকে 1996 সাল থেকে 4th বেতন ক্রমে সুপারিশ অনুযায়ী সে সময়ে চাকুরিরত জুটমিল শ্রমিক কর্মচারী সকলকে তাদের বর্ধিত বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি ইত্যাদির সুফল রায় তানের 6 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত আপিল মামলা মহামান্য ইন্দ্রজিৎ মাহান্তের ডিভিশন বেঞ্চ 2022 সালে গত 21 সেপ্টেম্বর খারিজ করে দেন। ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের করা এসএলপি সুপ্রিম কোর্ট 4 সেপ্টেম্বর 2023 খারিজ করে দিয়ে 4 মাসের মধ্যে রায় কার্যকর করার নির্দেশ দেন। এসব ব্যর্থ অপপ্রয়াসে বহু সময় অতিক্রান্ত হয়ে যায়। কাল বিলম্ব করে ন্যায্য প্রাপ্য না দেওয়ার চেষ্টা চালিয়ে যান। সীমাহীন বিড়ম্বনার প্রতিবাদে ইতিমধ্যে সরকারের শীর্ষ আধিকারিক ও জুটমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। 2024 সালের গত 10 জুলাই জুটমিল কর্তৃপক্ষ সঠিক তথ্যপত্র তথা হলফনামা আদালতে হাজির করতে পারেনি। ফলে আদালত 3 সপ্তাহের সময় বেঁধে দিয়ে পূর্ণাঙ্গ তথ্য সম্মিলিত হলফনামা পেশ করার নির্দেশ দেন। সে মোতাবেক চার্জশিট এবং অ্যারেস্ট হওয়া থেকে নিস্তার পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে গোজামিল এক হলফনামা গত 7 আগস্ট আদালতে পেশ করেন। তিনি আরো জানান, এই হলফনামায় বলা হয়েছে যে জুটমিলের উৎপাদন বন্ধ এবং রুগ্ন হয়ে পড়েছে, অর্থের অভাব এবং ঋণের ভারে নুচ্চ, পর্যাপ্ত তহবিল হাতে নেই, ফলে শ্রমিক কর্মচারীদের প্রাপ্য তথা বিহিত মিটিয়ে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তবে বিভিন্ন উপায়ে জুটমিলের সহায় সম্পত্তি বিনিময়ে ঋণ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং তহবিল বরাদ্দ হলে সকলের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে।
তা থেকে যে দুটি ইউনিয়ন মামলা করেছে তাদের সভ্য সভার তালিকা শ্রম দপ্তর থেকে এনে 191 জনের প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়েছে। তাতে ব্যয় হয়েছে 30 কোটি টাকা। বাকি 227 জনের প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য প্রয়োজন 55.33 কোটি টাকা। তাদের কাজ হাতে নেওয়া হয়েছে বটে, অর্থের যোগান পেলে পেমেন্ট করে দেওয়া হবে। তহবিল সংগৃহীত হলে অন্যান্যদের প্রাপ্য অর্থ পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে। এ মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 8 মাসের সময় চেয়েছিল বটে। আদালত এদিন মাত্র 8 সপ্তাহ সময় বেঁধে দেয়। আপনারা জানেন ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারীরা 96 থেকে তাদের বেতন ভাতা পাবেন। এই বিষয়ে আমরা মামলা করেছিলাম। মামলাতে আমাদের জয় হয়েছে এবং রায় হয়েছে সমস্ত শ্রমিক কর্মচারীরা 96-তে 1 জানুয়ারি 1996 ইংরেজিতে যারা জুটমিলে কর্মরত ছিলেন তারা প্রত্যেকেই এর সুফল পাবেন। কিন্তু এই সুফল পাওয়ার ক্ষেত্রে জুটমিল কর্তৃপক্ষ নানান গড়িমসি তালবাহানা করেন বলে আমরা এটা পরবর্তীকালে আমরা কন্টেম্প কেস করিলাম। কন্টেম্প কেসে ফলাফল হলো এটাই যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এটা কার্যকর করতে হবে, যথারীতি কার্যকর করতে হবে, সেটা যথাসময়ে কার্যকর করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ সেটা করতে পারেনি। টাকা নাই, টাকা নাই, অর্থ বরাদ্দ নেই, শিপ ইন্ডাস্ট্রি, এই সমস্ত কথা বলে ঘোরাবার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত তারা টাকা দিতে বাধ্য হয়েছেন। একটা অংশকে টাকা দিয়েছেন আংশিকভাবে। কিন্তু গত 7 জুলাই যখন আমাদের মামলাটা উঠে, 10 জুলাই আমাদের মামলাটা যখন উঠে এই কন্টেম্প কোর্টে, সেখানে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারেনি। না দেওয়ার ফলে মাননীয় আদালত 3 সপ্তাহের সময় দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য বলেন। তারা 3 সপ্তাহ পরে গত 10 আগস্ট এই মামলা আবার উচ্চ আদালতে উঠে, সেখানে তারা একটা হলফনামা দাখিল করেন এবং সেই হলফনামাতে আমরা দেখলাম তার মধ্যে সম্পূর্ণ মিথ্যাচার আশ্রয় নেওয়া হয়েছে। শ্যামন টিভি। চামড়া বোঝাই গাড়িতে অগ্নিসংযোগ করল স্থানীয় জনগণ। ঘটনা মন্দির নগরে উদয়পুরে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে উদয়পুর বন্ধুয়ার এলাকায় চামড়া বোঝাই 14 চাকার একটি লরিকে আটক করে স্থানীয় জনগণ আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আরকেপুর থানার পুলিশ, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সিআরপিএফ ও টিএসআর বাহিনী। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আংশিক ক্ষতি হয় 14 চাকার লরিটির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে ব্যাপক ব্যাগ পেতে হয়, কারণ উত্তেজিত জনতা এদিন এতটাই ক্ষোভ প্রকাশ করেছে যে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারত। কিন্তু পুলিশ প্রশাসনের সঠিক পদক্ষেপে পরিস্থিতি নাগালের বাইরে যায়নি। কমলপুর মহকুমার ছোট শর্মা এলাকায় 12 কার্ডের বাসিন্দা সরকারি শিক্ষক দেবব্রত দাস। দেবব্রত দাস খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বাংলার বিষয় শিক্ষক। বিড়ম্বনা ও হেনস্থার ঘটনা সংক্ষেপে জানা গেছে, গত 28 জুলাই রাতে কমলপুর থানায় দেবব্রত মেসমশাই সজল দেবের বাড়িতে সংঘবদ্ধ হামলা, মারধর ও লুটে জড়িত থাকার অভিযোগ দায়ের করা হয়। কমলপুর থানায় দেবব্রত মেশর বাড়ি পাশের গ্রাম দারাং এলাকায়। তার বাবা সুভাষ দাস পেশায় কৃষিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ী। স্ত্রীর নাম সবিতা দাস। দেবব্রত সরকারি শিক্ষক, খোয়াই বিদ্যাজ্যোতি স্কুল, খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশের বাংলা বিষয়ক শিক্ষক। খোয়াই ভাড়া বাড়িতে থেকে তিনি চাকুরি করেন। এদিকে 3 ভাই এবং তাদের বাবা টাকা পয়সা সব গচ্ছিত রাখেন মায়ের বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে। অভিযোগ, ওনারা সহজ সরল সবিতাকে ভুল বুঝিয়ে ধাপে ধাপে 3.5 লাখের মতো টাকা খাতিয়ে নেন সবিতার থেকে। প্রতিশ্রুতি দেন সবিতাকে বিষয়টি পরিবারের কাউকে না জানালে তারা টাকা যখন প্রয়োজন হবে
তখন ফিরিয়ে দেবেন। সম্প্রতি ছোট ছেলে প্রসেনজিতের বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সুভাষ। এর জন্য একটি ঘর তৈরির প্রয়োজন। তারা ঘর তৈরির জন্য টাকা তুলতে যান ব্যাংকে। এ বিষয়ে সবিতার স্বামী সুভাষ জানান, তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যান দেখতে পান অ্যাকাউন্ট শূন্য। সবিতাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানায় টাকা ধার দিয়েছেন ওনার বোন আর বোন জামাইকে। তখন সবিতা যোগাযোগ করেন টাকা ফিরিয়ে দেবার জন্য, কিন্তু অভিযোগ তারা জানান যেহেতু সবিতা তাদের অমতে পরিবারকে পুরো ঘটনা জানিয়েছে তাই তারা টাকা ফেরত দেবে না। এই অবস্থায় সবিতা নিজে যান তাদের বাড়িতে টাকা খোঁজার জন্য। এত টাকা ফিরিয়ে না আনতে পেরে সবিতা ভয়ে আশ্রয় নেন বাপের বাড়ি এবং বোনের বাড়িতে। 24শে জুলাই দেবব্রত স্টেশনে মানের কমলপুরে ছিলেন না, কর্মসূত্রে ছিলেন খোয়াই ভাড়া বাড়িতে। সন্ধ্যায় বড় ছেলে সুব্রত নিজের মেয়েকে নিয়ে যান মাসির বাড়ি মায়ের খোঁজে। সঙ্গে যান সুভাষও। সেখানে তাদের ঘরে ঢুকতে বাধা দেন সুচিত্রা। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। একসময় সুব্রতকে হাতে লাঠি দিয়ে আঘাত করতে যায় সৌরভ। বাবাকে বাঁচাতে সামনে আসে সুব্রতর মেয়ে। আহত হয় সে, আহত হন সুভাষ। কিন্তু এই কাণ্ডে দেবব্রতর নাম জড়িয়ে থাকায় অভিযোগ দায়ের করেন সুচিত্রা। এমনকি অভিযোগ করেন ঘরের টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দেবব্রত ও তার সাঙ্গপাঙ্গরা। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ যে অভিযোগের সত্যতা পায়নি বলে থানা সূত্রে খবর। নাম দেবব্রত দাস, আমার বাড়ি চিরসুরমা গ্রাম পঞ্চায়েতে। আমি চাকরি সূত্রে খোয়াই থাকি। ওখানেই খোয়াই গভর্নমেন্ট কিসে চাকরি করেন? টিচারের চাকরি করি। ওখানে আমি খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে জব করি। গত 24 তারিখ যে ঘটনা ঘটেছে সেই দিন আমি ওখানেই ছিলাম, স্কুলে ছিলাম। তার সবই এভিডেন্স আছে আমার কাছে, কিন্তু তাও আমাকে আপনি খোয়াই ভাড়া থাকেন না বাসায় চলেন? ওখানে ভাড়া থাকি আমি। গত 1 বছরের উপরে হলো ওখানে আমি ভাড়া থাকি। তো সবকিছু আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে। কারণ আমার ভাই, ছোট ভাই সেদিন ঘটনা হয়েছিল, সেখানে গিয়েছিল। ওদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। সেই বিষয়টাকে কেন্দ্র করে আমার ফ্যামিলিকে আঘাত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে বদনাম করা হয়েছে, যেন আমার উপর বড় ধরনের আঘাত আসে মানসিক এবং সার্বিকভাবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।